আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগ। কেমন আছো শিক্ষার্থীরা? তোমাদের সাথে আমাদের এই করোনার কারণে গ্যাপটা ক্রমান্বয়ে দীর্ঘায়িত হচ্ছে। জানি না আর কতদিন তোমাদেরকে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে এবং এভাবেই তোমাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হবে। তো আজকে আমি দ্বিতীয় বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস নেব। সেটা হচ্ছে কালচারাল জিওগ্রাফি 2005 কোর্সের, এবং আজকের বিষয় হচ্ছে হিউম্যান রেস বা মানব জাতি। মানব জাতি পৃথিবীতে আমরা দেখি যে পৃথিবীতে যে সমগ্র পৃথিবীর যদি আমরা দেখি, এক একটা দেশে এক এক ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। মানুষের গায়ের রং, চেহারা, উচ্চতা ইত্যাদি নানান রকম বৈচিত্র্যপূর্ণ মানুষের আমরা সম্মিলন দেখতে পাই, এবং একটা মানুষের সাথে আরেকটা মানুষের কিন্তু কোনোই মিল আমরা আসলে পাই না। প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত। তারপরেও একটা বেসিক মিল সবার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের শরীরের বেসিক কতগুলা বা মূল কতগুলো বৈশিষ্ট্য আছে, মৌলিক কতগুলো বৈশিষ্ট্য আছে যা সকল মানুষের মধ্যে বিদ্যমান। এই মূল বৈশিষ্ট্যগুলাই দেখা যায় যে অঞ্চল ভেদে আবার একটু ভিন্নতা প্রাপ্ত হয়। মূল বৈশিষ্ট্য যেমন সবারই দুটি হাত পা মাথা, যে এই যে গড়নের অন্যান্য চার হাত পায়ের যে প্রাণীর বা হোমিনিড যেগুলি আমরা দেখতে পাই, তাদের সাথে এই পার্থক্যটা বিদ্যমান, কিন্তু তারপরেও কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাই, এবং এই বৈচিত্র্যটা বিজ্ঞানীরা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে এটাকে একটা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। কারণ এই বৈচিত্র্য হওয়ার পিছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, এবং এইটা নিয়ে অনেক দিন ধরে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা নিয়েই আজকে আমার আলোচনা। তা এখন আমি একটু দেখো, হিউম্যান রেস বা মানব গোষ্ঠী। এখন এই যে আমি এখানে বোর্ডটা খালি রেখেছি, এখানে একটু ম্যাপ আমার দরকার পড়বে। এখন প্রথমত আমরা এই যে বিভিন্ন রকমের মানুষ পৃথিবীতে দেখতে পাই, কেন এই মানুষের মধ্যে এই বৈচিত্র্যটা, কীরকম বিভিন্ন রকম মৌলিক বৈশিষ্ট্যের বাইরে কী কী বিভিন্নতা দেখা যায়? মানুষের চেহারার ভিন্নতা, নাক, চোখ, মুখ, নাকের গঠন, ঠোঁটের গঠন, চোখের কালারের ভিন্নতা, তারপর চুলের গড়ন, গায়ের রং, উচ্চতা, শারীরিক গঠন, সব কিছুতেই কেমন একটা যেন এলাকা ভেদে বৈচিত্র্য বিদ্যমান। এই এলাকা ভেদে বৈচিত্র্য বিদ্যমান কেন হলো, এইটার উপর ভিত্তি করেই পৃথিবীতে আসলে মানব গোষ্ঠীকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এবং এই শ্রেণী গোষ্ঠীটা বিভক্ত করার পিছনে যেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে বিজ্ঞানীরা বৈশিষ্ট্য ধরে ধরে ভাগটা করেছেন, সেটা হচ্ছে দৈহিক উচ্চতা, মাথার আকৃতি, গায়ের রং, নাকের গড়ন, ঠোঁটের গড়ন, চুলের গঠন ও বৈচিত্র্য, রক্তের গ্রুপ। এখন দৈহিক উচ্চতা কি? আমরা দেখি যে পৃথিবীর কোনো কোনো অঞ্চলের মানুষের উচ্চতা অনেক বেশি, কোনো কোনো অঞ্চলের মাঝারি, এবং কোনো কোনো অঞ্চলে খর্বাকৃতির মানুষ বসবাস করছে। এই যে কেন এটা হলো, কেন উচ্চতার এই ভিন্নতাটা হলো, বা কোন কোন অঞ্চলে কোন ধরনের উচ্চতার মানুষ দেখা যায়, সেটা বিজ্ঞানীরা আলোচনা করেছেন। আমরা পরবর্তীতে ভাগগুলায় আসব। তারপরে মাথার আকৃতি কোথাকার কোনো কোনো এলাকার মানুষের মাথার আকৃতি গোলাকার, কারো একটু চ্যাপ্টা গড়নের, চওড়া গড়নের, বা কারো একটু লম্বা আকৃতির হয়ে থাকে। এই যে এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য যে কেন মাথার গড়ন এরকম ভিন্নতা প্রাপ্ত হলো। এটার জন্য
ভূপ্রকৃতি বা ভৌগোলিক পরিবেশ, ভূপ্রকৃতি বলবো না, এখানে আসলে ব্যাপক বিষয়টা ভৌগোলিক যে পরিবেশটা, এই ভৌগোলিক পরিবেশ কিন্তু আসলে এই যে কারণগুলো সবগুলোর উপরই ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। পৃথিবীর এই মানুষের যে ভিন্নতা সৃষ্টি হলো, এইটার পিছনে ভৌগোলিক পরিবেশ একটা মূল কারণ বলা যায়। তারপরে ধরো গায়ের রং, আমরা নিজেরাই তো দেখি, আমাদের বাংলাদেশের মানুষরা আমরা মানে ইউরোপের মানুষ সবাই সাদা বা ফর্সা টাইপ হয়, আফ্রিকানরা সবাই কালো, বা চাইনিজ যারা তারা একটু ফর্সা কিন্তু হলদেটে ধরনের হয়। তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশে আমরা একজন একটু শ্যামলা, একটু কালো, একজন একটু বেশি ফর্সা, মানে আমাদের কিন্তু একটু অনেক রকমের কালারের, যদিও আমরা বলি যে আমরা বাদামি, আমরা টোটালি বাদামি কালারের, কিন্তু আমাদের বাদামি কালারের মধ্যেই কেউ একটু গাঢ়, কেউ একটু হালকা, কেউ একটু বেশি গাঢ়, এরকম ভিন্নতা পরিলক্ষিত হয়। তো এরকম এইভাবে পৃথিবীর এক একটা অঞ্চলের মানুষের গায়ের রঙের মধ্যে সেরকম একটা ভিন্নতা লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে নাকের গড়ন। নাকের গড়নেও দেখা যায় যে আমরা যদি এদিক থেকে নাকের ছবিটা নেই, তা দেখা যাবে যে কোনো কোনো অঞ্চলের মানুষের নাকের গড়ন এরকম। আমি এত ভালো আঁকতে পারি না এইসব এই জাতীয় জিনিস, একদম এই ধরনের নাক, একদম এই যে খাড়া টাইপের। আবার কোনো কোনো অঞ্চলের মানুষের নাক একটু এরকম হয় এখানে, আবার কোনো অঞ্চলে আরও ইয়ে, ঠিক আছে, এটা নাকের ছিদ্রটা এরকম। তো এই যে নাকের গড়ন, কেন কোনো অঞ্চলে নাকের গড়ন এমন হচ্ছে, কোথাও এমন হচ্ছে, কেন এমন হচ্ছে, এটাও একটা বিশেষ কারণ। এই যখন আমরা জনগোষ্ঠীর প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো, তখনই বুঝতে পারবো যে এই গড়নের কারণটা কী। মানে দেখো যে চাপা নাক, তার মানে কি এখানে নিশ্চয়ই ঠান্ডা বেশি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অতএব স্বাভাবিকভাবে তাদের নাকটা চাপা হয়ে যায়, ফলে তাদের ওই শীতল অঞ্চলের মানুষের নাক দেখা যাচ্ছে চাপা। আবার এখানে মধ্যম জলবায়ু ক্রান্তীয় অঞ্চলে, সেখানে অনেক শীত না, অনেক গরম না, তাদের দেখা যায় যে এই ধরনের একটা গড়ন। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু বেশিরভাগ এটা হলো মূল। তাছাড়াও কারো কারো পাতলা হয়, এরকম হয়, কিন্তু মূল কিন্তু এরকম। আবার এইখানে দেখো নিগ্রো যারা, আফ্রিকান যারা, তাদের এরকম নাক ছড়ানো এবং তাদের নাকের ছিদ্রও বড়, কারণ ওই অঞ্চলে প্রচুর বাতাস প্রবাহিত হয়, উষ্ণ জলবায়ু, তাদের প্রচুর শরীরে প্রস্বেদন প্রক্রিয়াটা, যেহেতু তাপ বেশি, শরীরে প্রস্বেদন প্রক্রিয়াটাও বেশি হয়, ফলে তাদের শ্বাস নেওয়ার দরকারটা হয় বেশি, জলীয় বাষ্পের পরিমাণ দরকার হয় বেশি, এবং ফলে তাদেরকে নাকের গড়ন হয়ে যে ছড়ানো, নাকের ছিদ্রগুলি বড়। তো তাহলে দেখো যে একটা মানে কতটা মানুষের চেহারার গঠনের উপর কতটা প্রভাব ফেলে এই ভৌগোলিক পরিবেশ। তারপর আসো ঠোঁটের গড়ন, সেম ব্যাপার, যেখানের মানুষের নাক এরকম, সেখানকার মানুষের ঠোঁটও হয় পাতলা, তাদের পাতলা ঠোঁট, এদের একটু মাঝারি ধরনের ঠোঁট, আর এদের দেখা যায় একদম ভারী ঠোঁট, এরকম এ ধরনের একটা ভারী ঠোঁট দেখা যায়। এলাকা ভেদে চেহারার এই যে প্রকৃতিটা দেখা যায়। এবং এই যে মজার ব্যাপার, গায়ের রঙে এটা হয় ফর্সা, এটা হয় মোটামুটি বাদামি বা পীতবর্ণের, এবং এরা হয় কালো। তারপরে আসো চুলের গঠন ও রং বৈচিত্র্য। পৃথিবীতে আমরা নিজেদের দেশে বেশিরভাগই আমরা কালো চুলই দেখি। এখন ফ্যাশন করে মানুষ নানান রকম রং টং করতে পারে, সেটা হলো আউটসাইড, কিন্তু তাদের ভিতরের যে কালারটা, অরিজিনাল যে কালারটা, সেটা যদি তুমি দেখো, এই গরম দেশগুলো যেগুলা, এদের সবার চুলের কালার কালো। আফ্রিকান বলো বা আমরা যারা ক্রান্তীয় অঞ্চলের আছে, আমাদের চুলের রং কালো। আবার ওই যারা পীতবর্ণের চাইনিজরা, তাদেরও কিন্তু কালো। কিন্তু এই যে ফর্সা যারা, সাদা যাদের বলা হচ্ছে, তাদের গায়ের রঙটা দেখা যায় কি, চুলের রং, এখানে আমি তো চুলের রং দেখছি, তাদের চুলের রং বাদামি, কালো বাদামি, তারপরে সোনালি,
তারপরে হচ্ছে একদম গোল্ডেন যেটা, তারপর একটা হচ্ছে সাদাটে, ব্লন্ডি বলা হয়, ব্লন্ড কালার। তো এই যে কালারের মানে আমাদের যেমন বৃদ্ধ হয়ে গেলে চুল সাদা হয়ে যায়, তাদের ওইটাই একটা কালার। ছোট থেকেই দেখা যায় যে তাদের কালারটা একটা সাদাটে সিলভার টাইপের কালার হয়ে যায়। তো এই যে এই কালারটা দেখা যাচ্ছে কাদের মধ্যে, এইখানে। আরেকটা কি বাদ দিয়ে গেছে, চোখের, ও সরি, আরেকটা আছে চোখের গঠন, চোখ। এখানে এই যে চুলের গঠন, এক তো রঙের বৈচিত্র্য গেল, এরপরে আবার চুলের গঠনও বৈচিত্র্য দেখা যায়। এই যে এদের চুলটা খুব বেশি পেঁচানো পেঁচানো, কোঁকড়ানো হয়, এবং দেখা যায় যে মাথার সাথে একদম আটকানো থাকে, কারণ এখানে তাপটা বেশি। এই তাপ বেশির জন্য মাথাকে রক্ষা করার জন্য মাথার উপরে একটা টুপির মতো আসলে মাথাটাকে ঘিরে রাখে এই চুলের গঠনটা একদম পেঁচানো পেঁচানো, যেটা আমরা আফ্রিকানদের মধ্যে, নিগ্রোদের মধ্যে, কালো যারা তাদের মধ্যে দেখতে পাই। আর এখানে যারা এদের এই চাইনিজ যে বা চ্যাপ্টা বা যে জনগোষ্ঠী দেখি আমরা, মঙ্গোলয়েড বলা হয় এদেরকে, তাদের চুল কিন্তু স্ট্রেইট হয়, কালো হয়, সিল্কি চুল হয়। এটারও নিশ্চয়ই এটার ভৌগোলিক কারণ, বিশেষত কোনো কারণ আছে এটা হওয়ার পিছনে, কিন্তু এই ধরনের এদের মধ্যে এটা দেখা যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই দুইটারই মিশ্রণ দেখা যাচ্ছে। এতটা আফ্রিকানদের মধ্যে কোঁকড়া না হলেও আমাদের মধ্যে কোঁকড়া দেখা যায় বা এরকম দেখা যায়। আর এই যে এদের মধ্যে দেখা যায় সোনালি, বাদামি, গোল্ডেন, লালচে, এই যে কালারের বৈচিত্র্যটা এদের মধ্যে দেখা যায়। এবং এই চুলটা কিন্তু হালকা ঢেউ খেলানোও হয়, আবার সিল্কিও হয়। একদম ঘন কোঁকড়ানোটা খুব বেশি দেখা যায় না, হালকা ঢেউ খেলানো, এ ধরনের ঢেউ খেলানো হয়, বা সিল্কিও হতে পারে, সমানও হতে পারে। আমাদের এদের মধ্যে যারা চাইনিজ জনগোষ্ঠী বা মঙ্গোলীয় জনগোষ্ঠী, তাদেরটা একদম এরকম স্ট্রেইট হয়, কিন্তু বাকি যারা আছে আমাদের মতো বাদামি জনগোষ্ঠী যারা, তাদের কিন্তু এরকমও হয়, আবার এরকমও হয়। এদের সংখ্যা মাঝে মাঝে দেখা যায়, খুব কম। তো এইভাবে চুলের গঠনেও বৈচিত্র্য আছে। তারপরে আসো চোখের গঠন। চোখের গঠনে দেখা যায় যে পৃথিবীর কিছু মানুষের চোখ বড় বড়, মাঝারি আকৃতির, এবং কিছু মানুষের চোখ একদম চাপা, যেটা মঙ্গোলয়েড জনগোষ্ঠীর মধ্যে দেখা যায়। এবং মানে তাদের চোখের উপর একটা কি বলবো, চামড়ার একটা প্রলেপ দেখা যায়, একদম চিকন, এ ধরনের একটা চিকন চোখ দেখা যায়। উপরে একটা, আমি এত ভালো আঁকতে পারি না, তো চিকন এ ধরনের এরকম হয়ে যায়, সামনের দিকটা এরকম হয়ে একটু চাপা হয়ে যায় পিছন দিকটা, হ্যাঁ, এদিক। এবং তাদের হয় কি, চোখের মনির কালারটা, ভিতরের যে পিপলটা হালকা হয়। আর এদের কালারের মধ্যে বাদামি, বিড়ালাক্ষী বলা হয়, হেজেল কালার হয়, মানে কালো, বাদামি, তারপরে সবুজ, নীল, তারপরে হেজেল যেটা একটু বাদামি, মানে এই কালারটা হচ্ছে কি বলবো, কাঠের কালারের মতো অনেকটা, এই ধরনের কালার। এবং বিড়ালের যে চোখের কালার একটু সাদা মতো, সেরকম এই ধরনের সব কালারের চোখও দেখা যায়। আর বাকি যারা জনগোষ্ঠী, তো তাদের বেশিরভাগেরই কালো। আমাদের দেশের মানুষের চোখের মনির কালার কালোই বলা যায়, এবং এটা মাঝারি আকৃতির চোখ হয়ে থাকে আমাদের। এরপরে আসো রক্তের গ্রুপ। মজার ব্যাপার হলো যে রক্তের গ্রুপের মধ্যেও বৈচিত্র্য বিদ্যমান। পৃথিবীর আকৃতির সাথে সাথে, পৃথিবীর ভৌগোলিক পরিবেশের সাথে সাথে মানুষকে আসলে তার যে ভৌগোলিক পরিবেশে খাপ খাইয়ে চলতে হয়। তো এই খাপ খাইয়ে চলতে গেলে মানুষের আসলে প্রকৃতি তাকে তৈরি করে দেয় যে কিভাবে সে চলবে, কিভাবে তার জীবন ধারণ করবে, এবং এই জীবন ধারণের জন্য তাকে তার কোনটা প্রয়োজন, তো সেভাবে তার দেখো রক্তের গ্রুপটাও তৈরি হয়ে যায়। তো সেখানে দেখা যায় যে আমরা দেখি যে পৃথিবীর যে বর্ণগোষ্ঠী
আমরা আসলে বর্ণগোষ্ঠীটা এখনও বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, তো আমি বর্ণগোষ্ঠীটা আগে বলি, তার সাথে তখন আমি রক্তের গ্রুপটা সাথে সাথে একটু ভালোভাবে বলতে পারবো। আমি প্রত্যেকটা আবার আলাদা আলাদা করেই আসবে। তো রক্তের গ্রুপে দেখা যায় যে মূলত মানব গোষ্ঠীকে প্রথমত 5 ভাগে ভাগ করা হয়েছিল। 5 ভাগে কীরকম? ইউরোপিয়ান, আমেরিকান, এশিয়ান, আফ্রিকান এবং দক্ষিণ অস্ট্রেলিয়ান বা পলিনেশিয়ান। এইটা ভাগটা, কিন্তু পরে দেখা গেল যে আসলে এই ভাগের কোনো ভিত্তি নাই, কারণ এই ভাগটাকে করতে গেলে অনেক মানে মিশ্রণ চলে আসে। তো ফলে একদম মূল ধারার ভাগ করতে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ককেশয়েড, 2 নিগ্রয়েড, 3 মঙ্গোলয়েড, 4 হচ্ছে অস্ট্রালয়েড। এখন এই যে 4টা ভাগ, এই 4টা ভাগের আমি বিস্তারিত যাব, এলাকা ভিত্তিক যাব। তার আগে একটু বলি, এই 4টা ভাগের মধ্যে দেখা যায় যে এই ককেশয়েড জনগোষ্ঠীর মধ্যে এ এবং ও গ্রুপের রক্তের প্রাধান্য বেশি। অন্যান্য গ্রুপগুলির প্রাধান্য কম, কিন্তু বেশিরভাগ মানুষের এ গ্রুপ এবং ও গ্রুপের রক্ত দেখা যায়। নিগ্রয়েডদের মধ্যে আবার দেখা যাচ্ছে যে ও গ্রুপের প্রাধান্য বেশি। অল্প পরিমাণে এ এবং বি গ্রুপ দেখা যায়। অল্প পরিমাণে এ এবং বি গ্রুপ দেখা যায়, কিন্তু এই যে কম্বিনেশন এ বি গ্রুপ, এই গ্রুপটা নিগ্রয়েডদের মধ্যে দেখাই যায় না। এখানে বলা হয়েছে ককেশয়েডে এটা প্রাধান্য বেশি, কিন্তু অন্যান্য গ্রুপগুলা বি এবং এবি গ্রুপটার প্রাধান্য কম। আবার মঙ্গোলয়েডদের মধ্যে আসো, মঙ্গোলয়েডদের মধ্যে এ, ও এবং বি 3টা গ্রুপের প্রাধান্যই আছে। মঙ্গোলয়েডদের মধ্যে এ, ও এবং 3টা গ্রুপের প্রাধান্যই আছে। যেহেতু 3টা গ্রুপই আছে, সেহেতু এ বি এও দেখা যায়। কম্বিনেশন এ বি গ্রুপটাও এখানে কিছু পরিমাণে দেখা যায়। তারপরে ধরো অস্ট্রালয়েডে আসো, অস্ট্রালয়েডে আবার এ ও গ্রুপের প্রাধান্য বেশি। তার মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা বি গ্রুপের রক্তের পরিমাণ আসলে তুলনামূলকভাবে কম দেখতে পাই। বেশিরভাগই এ এবং ও গ্রুপের প্রাধান্য। এখন আমি দেখো, এই যে মানব জনগোষ্ঠীর যে 4টা ভাগ, সেটা এই পাশে লিখলাম এবং এখানে একটা পৃথিবী আঁকার চেষ্টা করলাম। মোটামুটি যাই হোক, হয়তো তোমরা বুঝতে পারবা, বোঝা যাবে যে কোনটা কোন দেশ। এই যে ককেশয়েড বললাম, নিগ্রয়েড বললাম, মঙ্গোলয়েড এবং অস্ট্রালয়েড, এই যে 4টা শ্রেণী মানুষের, এই যে আগের যে 8টা গঠনের কথা বললাম একটু আগে, চুলের গঠন, দৈহিক উচ্চতা ইত্যাদি যে গঠনগুলো আমি বললাম, সেইটার উপরে ভিত্তি করে যে 4টা শ্রেণী বিভাগ করা হয়েছে, তাদের অবস্থান যদি আমরা চিন্তা করি যে পৃথিবীর কোন অঞ্চলে তাদের অবস্থানটা দেখা যায়। এটা হলো কি, উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া। এখান দিয়ে চলে গেছে নিরক্ষীয় অঞ্চল, তাই না? এই সোজা চলে গেছে নিরক্ষীয় অঞ্চল। আর একটু হয়তো একটু আঁকায় একটু ভুল আছে, এত সূক্ষ্মভাবে তো মাপা হয়নি। তো এই যে নিরক্ষীয় অঞ্চল এবং এটা এখানে আছে ক্রান্তীয় অঞ্চল। এখন আমরা দেখতে পাই যে এই যে ককেশয়েড, তাদের অবস্থানটা ছিল, মানে এখানে তো ককেশাস পর্বতমালা, সেটা থেকেই এদের নামকরণটা করা হয়েছে ককেশয়েড। এই ককেশয়েডদের মূল অবস্থানটা হচ্ছে এটা, কোথায়? ইউরোপ এবং এশিয়ার একদম সীমান্তবর্তী অঞ্চলে হচ্ছে ককেশয়েডদের আদি ভূমি। তারপরে আসো নিগ্রয়েডদের অবস্থানটা
কোথায়? এই যে আফ্রিকায়। নিগ্রয়েডদের অবস্থানটা হচ্ছে, মূল অবস্থান হচ্ছে আফ্রিকা। এরপর আসো মঙ্গোলয়েড। মঙ্গোলয়েডদের মূল অবস্থান হচ্ছে এশিয়া, এশিয়ার পূর্ব প্রান্তটা মূলত। তারপর হচ্ছে অস্ট্রালয়েড। অস্ট্রালয়েডদের অবস্থানটা হচ্ছে এই অঞ্চলটা দিয়ে, এই যে এই অঞ্চলটা। এখন আমরা যদি ধারাটা চিন্তা করি, এই তো 4টা ধরন, তাহলে সারা পৃথিবীর কোথায় তাদের দেখা যায়? এই ককেশয়েডদের ধারাটা চলে গেছে এদিকে, ককেশয়েডদের ধারা এদিকে, সম্পূর্ণ অঞ্চলটা হচ্ছে ককেশয়েডদের ধারা। এবং এই যে উত্তর ভারত পর্যন্ত, এটা তো ভারত, উত্তর ভারত পর্যন্ত। এবং তারপরে আসছে উত্তর আফ্রিকা। আফ্রিকা মহাদেশে এই যে লাল চিহ্ন দেওয়া দেখা যাচ্ছে, এগুলা সব হচ্ছে তোমার ককেশয়েডদের ধারা। তারা এই অঞ্চলটায় তাদের অবস্থান। এবং পরবর্তীতে যখন আমেরিকা আবিষ্কার হলো, আবিষ্কার বলতে যা মানুষের নলেজে আসলো, মানুষ, পৃথিবীর মানুষ জানতে পারলো যেখানে এখানে এই ককেশয়েডরা এসে ঘাঁটি গাড়ল। কোথায়? এদের অবস্থানটা মূলত একটু এই সাইডে, এই লাল চিহ্নিত অংশগুলা। এরপরে আসো নিগ্রয়েড। নিগ্রয়েডরা এই আফ্রিকাতেই অবস্থান করছে, এখান থেকে এখানে। এবং তাদেরকে দাস হিসাবে আনার ফলে এই ককেশয়েডরা যখন এখানে চলে আসলো, এই নিগ্রয়েডদেরকে আফ্রিকা থেকে দাস হিসাবে আনার ফলে এদের কিছুটা অবস্থান এখানে দেখা যায়। এই ক্যারিবিয়ান দ্বীপগুলোতে এখন বর্তমানে এদের মূল বসতি। কিন্তু তারা আমেরিকাতেও, আমেরিকার এই অংশেও এদের মূল জনগোষ্ঠীর সাথে কিছু অংশ দেখা যায়। এবং এখানেও অল্প কিছু আছে, যে ব্রাজিলের এই সাইডটায় অল্প কিছু নিগ্রয়েডদের দেখা যায়। এবং এই জনগোষ্ঠীর কিছুটা ধারা এখানে আন্দামানে একটু দেখা যায়, নিগ্রোদের মতোই। এরপরে আসো মঙ্গোলয়েড। পৃথিবীর সবচেয়ে, এই যে জনগোষ্ঠীগুলো, তার সবচেয়ে বৃহত্তম অংশ হচ্ছে এই মঙ্গোলয়েড জনগোষ্ঠীটা। এরা তোমার এই সম্পূর্ণ এলাকাটা জুড়ে এদের অবস্থান। এই ককেশাসের এই পর্যন্ত, এত উপরে না, হ্যাঁ, এই সাইবেরিয়া থেকে শুরু করে এই যে মঙ্গোলিয়া দেশটা, এবং তার সাথে এই যে চায়না, এখানে কোরিয়া, এখানে জাপান, ফিলিপিন্স, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সবগুলা দেশ, এই সবগুলা, এবং এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দ্বীপ রাষ্ট্রগুলা, এখানেও তোমার মঙ্গোলীয় জনগোষ্ঠীর অবস্থান দেখা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এরা কিন্তু এই যে এখানে বেরিং প্রণালীটা, এখানে যেটা বলছিলাম, এই যে বেরিং প্রণালী, এখানে বেরিং প্রণালীটা হচ্ছে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভক্তকারী যে প্রণালীটা, এটা কিন্তু সারা বছর বরফাচ্ছাদিত থাকে। কিন্তু নিচে পানি থাকলে উপরে বরফ থাকার ফলে এটা দিয়ে হেঁটে হেঁটেই পার হওয়া যায়। তো প্রাগৈতিহাসিককালে হাজার হাজার বছর আগে তোমার প্রায় যেটা দেখা গেছে যে আইস এজটা যখন শেষের দিকে আসছে, সেই সময়কার কথা, সেই সময়টা থেকেই দেখা গেছে যে এই মঙ্গোলয়েড জনগোষ্ঠী এদিক দিয়ে হেঁটে হেঁটেই তোমার আমেরিকা মহাদেশে চলে এসেছিল। এটা ধারণা করা হয়, কারণ তাদের চেহারার গঠন টঠন, আর কোনোভাবে তো আসার কোনো পথ নাই, আর সমুদ্রপথও তখন তৈরি হয়নি। ফলে দেখা যায় যে এদের সমস্ত বৈশিষ্ট্যই এক। আমি এটা একটু এখানে আসার পরে কালারটা চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবা। ধরো এই যে এরাই যখন এখানে চলে আসছে, এস্কিমো যেটা বলা হয়, নিউজিল্যান্ডের অধিবাসী, এই যে সবুজটা, এরাই হলো যে নেটিভ আমেরিকান বা আদিম আমেরিকান জনগোষ্ঠী যেটা, সেটা এই মঙ্গোলীয়দেরই এই পথে চলে আসা যে ধারাটা। এই যে দেখো, এরা মঙ্গোলয়েডদের ধারা। তো কোথায় আছে? উত্তর আমেরিকায়, এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে আদিম জনগোষ্ঠী, যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়, কলম্বাস যেই অধিবাসীদের দেখে
সরি, রেড ইন্ডিয়ান নামকরণ করেছিল। এই তারাই হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটি ধারা, যারা আমেরিকায় চলে গিয়েছিল। এদের অবস্থান এখন একদমই মানে খুবই ক্ষুদ্র জনগোষ্ঠীতে এরা পরিণত হয়েছে। এই ইউরোপ থেকে এরা যারা উপনিবেশ স্থাপন করার জন্য যখন আসা শুরু করলো, এদের মানে এদেরকে মেরে কোটে যত দূর সম্ভব এদেরকে ধ্বংসপ্রাপ্ত করে, এদের সম্পত্তি লুটপাট করে কিন্তু ইউরোপীয়রা এই উত্তর এবং দক্ষিণ আমেরিকায় তাদের আধিপত্য বিস্তার করেছে। এখন তাদের পরিমাণ খুবই কম। এই নিউজিল্যান্ডে এস্কিমোদের মধ্যে দেখা যায়, এবং এইখানে কিছু রেড ইন্ডিয়ান জনগোষ্ঠীদেরকে আলাদা রিজার্ভেশন করে রাখা হয়েছে আর সংরক্ষিত এলাকায়, তারাই বেশি, ওখানেই তারা থাকে। কিছু হয়তো সাধারণ মানুষের সাথে মিশে গেছে। তবে যেটা দেখা যায় যে এই মেক্সিকোতে কিছু এবং এই দক্ষিণ আমেরিকার যে ইউরোপিয়ান জনগোষ্ঠীর সাথে বেশিরভাগ এরা মিশে গেছে। এদের চেহারাটা এজন্য কিছুটা আগের মতোই বৈশিষ্ট্য পাওয়া যায়, অনেকটাই এদের সাথে মিশে গেছে। এরপরে আসো তোমার অস্ট্রালয়েড জনগোষ্ঠী। এই অস্ট্রালয়েডদের আদি বাসস্থান দেখা যায় যে ভারতের দক্ষিণাংশে, এবং এই যে অস্ট্রেলিয়ার আদিবাসী, নিউজিল্যান্ডের আদিবাসী এবং প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই অঞ্চলের যে দ্বীপগুলি, এই যে পাপুয়া নিউগিনি, ফিজি, সলোমন আইল্যান্ডস, এইসব দেশ, তাহিতি, এইসব দেশগুলা, এইখানে এদের অবস্থানটা দেখা যায় এই অঞ্চলটায়। তো তোমার ইন্দোনেশিয়াতে কিন্তু মঙ্গোলয়েড জনগোষ্ঠী, কিন্তু এই ইন্দোনেশিয়ার যে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে সেখানে কিন্তু অস্ট্রালয়েডদের আধিক্য দেখা যায়। তো এই হলো অস্ট্রালয়েড জনগোষ্ঠীর বিস্তার। এখন একটা মজার ব্যাপার কি জানো, এই যে এইখানে আমরা দেখতেছি ককেশয়েড, উত্তর ভারত পর্যন্ত ককেশয়েড। আসলে তোমরা তো এর আগে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে বা সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়ে আসছো। তো ওইখানে তোমরা যেই সভ্যতাটা দেখতে পাও, তারা কিন্তু দ্রাবিড় জনগোষ্ঠী ছিল। তারা দ্রাবিড় জনগোষ্ঠী ছিল যখন এই আর্য কারা, এই ককেশীয়রা, যখন এই ককেশীয়রা আসা শুরু করলো, তাদের এই ককেশীয়রা এসে এই দ্রাবিড়দেরকে বিতাড়িত করার ফলে এরা আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে আসে এবং এরা দক্ষিণ ভারতে এসে অবস্থান করে, এবং এই আর্যরা এসে উত্তর ভারতটা দখল করে নেয়। এবং ভারতীয় এই উত্তর ভারতের মানুষ এবং এই অঞ্চলের সব মানুষ কিন্তু সেই লম্বা ফর্সা এই ধরনের গঠন, যেখানে আমরা ভারতের দক্ষিণ অংশের মানুষদেরকে দেখতে পাই, একেবারেই ভিন্ন রকম। তারাই হচ্ছে অস্ট্রালয়েড জনগোষ্ঠী। অস্ট্রালয়েড অর্থ হচ্ছে দক্ষিণের অধিবাসী। তো দেখো, সবই হলো দক্ষিণ দিকের যে এবং এই যে অস্ট্রেলিয়ার যে আদিম অ্যাব্রোজিন্স যেটা বলা হয়, আদিবাসী অ্যাব্রোজিন্স, তাদের চেহারা কিন্তু এই জনগোষ্ঠীর সাথে অনেকটাই মিলে যায়। যদিও এরা অনেকটা বর্তমানে পরিশীলিত একটা চেহারায় চলে আসছে, কিন্তু এরা কিন্তু এখনও অনেকটা এটার কারণ হচ্ছে মিশ্রণ, সংকরায়ন ঘটে গেছে। পরবর্তীতে তোমার অন্য জনগোষ্ঠীর সাথে সংকরায়ন ঘটে, একটার সাথে আরেকটা, একটা বর্ণগোষ্ঠীর সাথে সংকরায়ন ঘটে, কিন্তু আস্তে আস্তে মানুষের এই হাজার হাজার বছর ধরে এই সংকরায়নের ফলে আস্তে আস্তে চেহারায় কিছুটা পরিবর্তন চলে আসছে। কিন্তু তারপরেও মূল যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যের ভিত্তিটাই হচ্ছে এই চারটা, এবং এই চারটার উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এবং তাদের এই চারটা থেকে অনেকগুলো উপধারা করা হয়েছে তাদের বাহ্যিক আরও অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো এই হলো আমার মানব জাতির বা মানব গোষ্ঠীর যে গোষ্ঠীর যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা, সেটা সম্পর্কে আলোচনা করলাম। আমি এরপরে প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত ক্লাস নেব। তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আশা করি পড়ালেখার মধ্যে থাকবে, এবং যে কোনো সময়ই হয়তো ইউনিভার্সিটি খুলে যাবে, তখন তোমাদের ক্লাসগুলি আমাদের রেগুলার ক্লাস নিতে হবে, এবং খুব দ্রুতই তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নিতে হবে। তো সেজন্য তোমরা বাসায় বসে না থেকে পড়াশোনাগুলো চালিয়ে যাও।
সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকো যে যে কোনো টাইমে তোমাদের পরীক্ষার ডেট চলে আসলে যাতে তোমরা পরীক্ষাটা দিতে পারো। তো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু কারেকশন আছে, আমি আসলে রেকর্ডিংয়ের সময় কয়েকবারই ভুল করে ফেলেছি, যেটা আমি এখানকার নিউজিল্যান্ডের কথা কয়েকবার বলেছি। তো এর ফলে যখন আমি মঙ্গোলয়েডদের বর্ণনা দেওয়ার সময় যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে এখানে যে বেরিং প্রণালী দিয়ে যে মঙ্গোলীয় জনগোষ্ঠী এসেছিল, যাদের যে এই ধারাটা উত্তর আমেরিকার উত্তর দিক দিয়ে, এটা আমি কয়েকবার নিউজিল্যান্ড বলেছি, আসলে এটা গ্রিনল্যান্ড হবে। তোমরা একটু আমার রেকর্ডিংটা শেষ পর্যন্ত আবার একটু দেখো, কারণ আমার বারে বারে আমি কয়েকবারই আমি খেয়াল করলাম যে আমি এটা গ্রিনল্যান্ডকে নিউজিল্যান্ড বলে ফেলছি, কিন্তু এটা মূলত এটা গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের এস্কিমোরা গ্রিনল্যান্ডে থাকে, এইটাই হচ্ছে মূল বিষয়। তো তোমরা এটা আমার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এবং এটা কারণ আমি যখন রেকর্ডিং করেছি এটা রেকর্ডিং আর নতুন করে করলাম না, শুধু এটা তথ্য ভুলের জন্য আমি নতুন করে এই অংশটুকু সংযুক্ত করলাম। তোমরা ভালো থেকো।